প্রাণী হরমোন নিয়ে আলোচনা করব। পূর্বেই আমরা উদ্ভিদ হরমোন নিয়ে আলোচনা করেছি এবং সেখানে দেখেছি উদ্ভিদের বিভিন্ন হরমোন কিভাবে উদ্ভিদ দেহে কাজ করে, কোথা থেকে উৎপত্তি হয়, কিভাবে সে কাজ করে এবং তারপর ধ্বংসপ্রাপ্ত হয়। ঠিক একই রকমভাবে আজকে আমরা প্রাণী হরমোন নিয়ে আলোচনা করব, কিভাবে এরা উৎপত্তি হয়, কোথায় কাজ করে এবং কাজ করার পর এদের কি অবস্থা হয়। যেহেতু উদ্ভিদ দেহের কয়েকটা বিশেষ অঙ্গ প্রাণীদের থেকে তুলনামূলকভাবে আলাদা, তাই আমরা উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোনকে আলাদা আলাদাভাবে আলোচনা করছি। যেহেতু প্রাণীদের ক্ষেত্রে অঙ্গতন্ত্র এবং পুরো সমগ্র দেহের গঠন উদ্ভিদের তুলনায় আলাদা, তাই প্রাণীদের ক্ষেত্রে এই হরমোনগুলোর উৎপত্তিস্থল আলাদা হবে। উৎপত্তি হওয়ার পর এরা কোনো একটা নির্দিষ্ট অংশে গিয়ে কাজ করবে, সেটা যেখান থেকে উৎপত্তি লাভ করছে সেখানে হতে পারে, যেখান থেকে উৎপত্তি লাভ করছে তার দূরবর্তী স্থানে হতে পারে, এবং কিভাবে কাজ করছে, কোন অঙ্গের ওপরে কাজ করছে সেটা আমরা আজকে আলোচনা করব। তো আমরা এই উদ্ভিদ হরমোনকে বলতে পারি রাসায়নিক দূত। উদ্ভিদ হরমোনকে বলতে পারি রাসায়নিক দূত। ঠিক একই রকমভাবে উদ্ভিদের মতো প্রাণী হরমোনও রাসায়নিক দূত, কারণ গঠনগত দিক থেকে উদ্ভিদ হরমোন হোক বা প্রাণী হরমোন হোক, গঠনগত দিক থেকে তারা কিন্তু রাসায়নিক, অর্থাৎ রাসায়নিক উপাদান দ্বারা গঠিত এবং দূত হিসেবে এরা কাজ করছে, অর্থাৎ এরা একটা বার্তা বহন করে। যেরকম কোনো একজন দূত কোনো একজন রাজা বা বিশিষ্ট ব্যক্তির বার্তা নিয়ে অপর কোনো একটা ব্যক্তির স্থানে গিয়ে তার কাছে বার্তাটা প্রদান করে, ঠিক একই রকমভাবে এই হরমোন আছে যেগুলো প্রাণী হরমোন, যেগুলো সেই প্রাণী হরমোনগুলো কোনো একটা উৎপত্তিস্থল গ্রন্থি থেকে উৎপত্তি লাভ করবে। এরা প্রত্যেকেই সেই গ্রন্থি থেকে উৎপত্তি লাভ করার পর তারা গঠনগত দিক থেকে রাসায়নিক বিভিন্ন উপাদান, প্রোটিন ধর্মী, অ্যামাইনো অ্যাসিড ধর্মী, লিপিড ধর্মী, স্টেরয়েড ধর্মী, যেই ধর্মী হোক না কেন, সেই প্রোটিন ধর্মী বা অ্যামাইনো অ্যাসিড ধর্মী এই গঠনটা নিয়ে তারা কিছু বার্তা, কিছু সংকেত বহন করে নিয়ে যাবে কোনো একটা নির্দিষ্ট অঙ্গের কাছে। এবং যেহেতু এরা দূতের মতো বার্তা বহন করছে কোনো একটা নির্দিষ্ট অঙ্গের প্রতি, তাই এদের বলা হচ্ছে রাসায়নিক দূত। তাহলে এবার আমরা দেখব এই যে প্রাণী হরমোন আছে তাদের বৈশিষ্ট্য কী, কোন কোন বৈশিষ্ট্য হলে তাদের আমরা বলতে পারি প্রাণীজ হরমোন। প্রথম, প্রত্যেক প্রাণীজ হরমোন বা প্রাণী হরমোন উৎপত্তি লাভ করে একটি বিশেষ গ্রন্থি থেকে, যে গ্রন্থিটিকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি। গ্রন্থিটি হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। গ্রন্থি কাকে বলবো? যখন কয়েকটি কোষ একত্রিত হয়ে একটি নির্দিষ্ট কার্য সম্পাদন করবে তখন তাকে আমরা গ্রন্থি বলতে পারি। অর্থাৎ কয়েকটা কোষ, একই রকম দেখতে কোষ, তারা পাশাপাশি আসবে এবং পাশাপাশি এসে সেখান থেকে একটি নির্দিষ্ট কার্য সম্পন্ন করবে। এই ক্ষেত্রে কোন কার্য সম্পন্ন করে? এই ক্ষেত্রে এই কোষগুচ্ছ বা গ্রন্থিটা, বা বলা ভালো অন্তঃক্ষরা গ্রন্থিটা, কোনো একটা নির্দিষ্ট হরমোন ক্ষরণ করে। হরমোন ক্ষরণ, একটি নির্দিষ্ট হরমোন সে ক্ষরণ করবে। এইবার এই যে ক্ষরণ হচ্ছে হরমোনটা, যে গ্রন্থি থেকে হচ্ছে, সেই অন্তঃক্ষরা গ্রন্থির বৈশিষ্ট্য হচ্ছে যে এই গ্রন্থির কোনো নালী নেই। এই গ্রন্থি হচ্ছে অনাল গ্রন্থি। তাই আমরা পরবর্তী বৈশিষ্ট্যে আসব হরমোনের। যেহেতু এরা এমন একটা গ্রন্থি থেকে ক্ষরিত হচ্ছে যে গ্রন্থির কোনো নালী নেই, তাহলে এরা বহন হবে কোন মাধ্যমে? বহন মানে কোন জায়গা থেকে? এখান থেকে তো উৎপত্তি হচ্ছে, উৎপত্তি লাভ করার পর এখান থেকে উৎপত্তি লাভ করলো, সেটা এখান থেকে এখানে এসে কাজ করবে। তাহলে যখন এখান থেকে উৎপত্তি হওয়ার পর যখন কোনো একটা টার্গেট সেল বা একটা নির্দিষ্ট কোষ বা কোষগুচ্ছের ওপরে গিয়ে কাজ করছে, তো উৎপত্তি স্থল থেকে ওই কার্যের স্থল এতদূর দূরত্ব কে বহন করে নিয়ে যাবে? এই ক্ষেত্রে প্রাণীদের ক্ষেত্রে যে অন্যতম দেহ তরল আছে, অর্থাৎ রক্তের মাধ্যমে বাহিত হবে।
রক্ত যেরকম খাদ্য, পুষ্টিদ্রব্য এবং অক্সিজেন বহন করে নিয়ে যায়, ঠিক একই রকমভাবে প্রাণীদের ক্ষেত্রে এটি হরমোনও বহন করে নিয়ে যায়। যে স্থানে উৎপত্তি লাভ করলো সেখানে রক্ত চলাচল হচ্ছে, সেইখান থেকে সেই রক্ত হরমোনটাকে নিয়ে গিয়ে এমন একটা জায়গায় স্থানে তাকে পৌঁছে দেবে যে স্থানে সে রক্ত থেকে বাহিত হওয়া হরমোনটা কাজ করবে। অর্থাৎ বহন হচ্ছে রক্তের মাধ্যমে। এবার বহন হওয়ার পর কাজ করবে। কি ধরনের কাজ করবে? এই ধরনের হরমোনগুলো সাধারণত কোষের বিপাকীয় কার্য সম্পাদন করে। বিপাকীয় কার্য অর্থাৎ একটা কোষের মধ্যে বিভিন্ন ধরনের বিপাক ঘটে চলেছে, সেই বিপাকে যেরকম উৎসেচক কাজ করে একই রকমভাবে বিপাকে সাহায্য করছে হরমোন। এবং যেহেতু এরা রাসায়নিক দিক থেকে অনেক বেশি জটিল, অর্থাৎ এরা ধীর গতিতে কাজ করবে কোনো একটা কোষ বা কোষগুচ্ছের ওপর বা অঙ্গের ওপর, কিন্তু কাজ করার পর তার স্থায়িত্বকালটা হবে অনেক বেশি। অর্থাৎ হয়তো 5 মিনিট, 10 মিনিট বা 1 ঘন্টা সময় লাগলো হরমোনটা কাজ করতে, কিন্তু হরমোনটা কাজ করার পর বা তার বেশি সময় লাগলো কাজ করার পর কাজটা হয়ে গেল, সঙ্গে সঙ্গে এটা কিন্তু কাজটা শেষ হয়ে যাবে না, কাজটা কিন্তু সুদূর প্রসারী হবে। এরা কি ধরনের? এদের প্রকৃতি হচ্ছে প্রোটিন ধর্মী, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, লিপিড ধর্মী এবং স্টেরয়েড ধর্মী। অর্থাৎ গঠনগত দিক থেকে দেখতে গেলে এই হরমোনগুলো বিভিন্ন বস্তু দ্বারা গঠিত হতে পারে। এবার সেই বিভিন্ন বস্তু বা উপাদানগুলো কি বলতে পারি আমরা? প্রোটিন আমরা জানি যেরকম শর্করা, গ্লুকোজ, প্রোটিন, ফ্যাট যেরকম উপাদানগুলো আছে, সেই প্রোটিন উপাদান দ্বারা গঠিত হতে পারে। এবার প্রোটিন উপাদান দ্বারা যখন গঠিত হবে সেরকম একটা হরমোন হচ্ছে সোমাটোস্ট্রফিন হরমোন, এসটিএইচ প্রোটিন ধর্মী হচ্ছে এসটিএইচ। ঠিক একই রকমভাবে অ্যামাইনো অ্যাসিড ধর্মী হচ্ছে অ্যাড্রিনালিন, তার সাথে থাইরক্সিন। লিপিড ধর্মী যখন হবে তখন লিপিড ধর্মী যে হরমোনগুলো সেগুলো হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। এবং স্টেরয়েড ধর্মী যে হরমোনগুলো, সেই স্টেরয়েড ধর্মী হরমোনগুলো হচ্ছে জননতন্ত্র সম্পর্কিত বা রিপ্রোডাক্টিভ অর্গ্যান সম্পর্কিত, সেটা হচ্ছে টেস্টোস্টেরন। ফিমেল বডি অর্থাৎ মহিলাদের দেহে টেস্টোস্টেরন, পুরুষদের দেহে, মহিলাদের দেহে কি না প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন। অর্থাৎ যত রকমের হরমোন আছে প্রত্যেকে কিন্তু গঠনগত দিক থেকে এক নয়। প্রোটিন ধর্মী কিছু হরমোন আছে, অ্যামাইনো অ্যাসিড ধর্মী কিছু হরমোন আছে, লিপিড ধর্মী কিছু হরমোন আছে, স্টেরয়েড ধর্মী কিছু হরমোন আছে। এদের মধ্যে স্টেরয়েড ধর্মী হরমোন এর কার্যকারিতা অনেক বেশি, খুব দ্রুতভাবে আমাদের শরীরে কাজ করে এবং কৃত্রিমভাবে এই হরমোনগুলো বাইরে থেকে নেওয়া যায়। তো ধর্মের দিক থেকে অর্থাৎ রাসায়নিক গঠনের দিক থেকে যাই হোক না কেন, এই হরমোনগুলোর কাজ করার প্রবণতা কম বেশি একই রকম। এর পরের পয়েন্ট কি না, যখন কাজ করা হয়ে যাবে, অর্থাৎ কোনো একটি কোষগুচ্ছ বা কোষের উপর যখন কাজ সম্পন্ন হবে, কাজের শেষে ধ্বংসপ্রাপ্ত হবে। কাজ হয়ে গেল, কাজ শেষ হওয়ার পর টার্গেট যে নির্দিষ্ট কোষগুচ্ছের উপর কাজ করতে এসেছিল, যে নির্দিষ্ট কাজ করতে এসেছিল, কাজ হয়ে গেল, কাজ হওয়ার পর ধ্বংস হয়ে যাবে, আর কোনো অস্তিত্ব থাকবে না। এবার কাজ হয়ে যাবার পর, কাজ যখন হয়ে গেল তখন এবার যে কাজটা করে গেল, কি ধরনের কাজ করে গেল? বার্তা, একটা ইনফরমেশন, একটা নিউজ বা বলতে পারি একটা সংবাদ। কি ধরনের সংবাদ? হয়তো আমার শরীরে এই মুহূর্তে হঠাৎ করে কোনো একটা হরমোনের প্রয়োজন হয়ে পড়েছে, সেটা আমার শরীর বুঝতে পারছে, আমার মস্তিষ্ক বুঝতে পারছে। তখন এই গ্রন্থিগুলোর যে সুপ্রিম কমান্ডার আছে, অর্থাৎ প্রধান গ্রন্থি পিটুইটারি আমরা জানি প্রত্যেকে, সেই পিটুইটারিকে নির্দেশ দেওয়া হবে, মস্তিষ্ক নির্দেশ দেবে পিটুইটারিকে যে তুমি এই প্রয়োজনীয় হরমোনটার ক্ষরণ করাও। প্রয়োজনীয় সেই হরমোনটা যখন ক্ষরিত হবে, অর্থাৎ এই যে ইনফরমেশনটা বা তথ্যটা দেওয়া হচ্ছে পিটুইটারিকে যে প্রয়োজন হয়ে পড়েছে অ্যাড্রিনালিন বা প্রয়োজন হয়ে পড়েছে নন অ্যাড্রিনালিন হরমোনের বা ইনসুলিন বা গ্লুকাগন, যে কোনো একটা হরমোনের, এই হরমোনটার ক্ষরণ ঘটাও। তাহলে এবার আমি যখন বলছি তখন আমি মুখ দিয়ে বলে ফেলছি এই তথ্যটা,
কাউকে যখন জানাতে হবে আমি মুখ দিয়ে বলছি, কিন্তু একটা দেহ, একটা অঙ্গ, মস্তিষ্ক একটা অঙ্গ, সে বিভিন্ন অঙ্গের সাথে তথ্য আদান প্রদান করবে কিভাবে? স্নায়ুতন্ত্রের মাধ্যমে হতে পারে, কিন্তু স্নায়ুতন্ত্রটা তো ভৌত। আমরা উদ্ভিদ হরমোন নিয়ে কথা বলছি এবং প্রাণী হরমোন নিয়ে কথা বলছি, হরমোন নিয়ে কথা বলছি, তাহলে হরমোন হচ্ছে রাসায়নিক গঠনযুক্ত। তাহলে আরেকটা বার্তা মাধ্যম আছে, সেটা হচ্ছে রাসায়নিক মাধ্যম, অর্থাৎ মস্তিষ্ক কিছু রাসায়নিক উপাদান ক্ষরণ করবে, সেই উপাদানটা আমার অগ্নাশয় বা আমার কিডনির উপরে থাকা অ্যাড্রিনাল গ্রন্থিতে এসে ইনফরমেশন বা তথ্যটা পৌঁছে দেবে। এবার পৌঁছে দেওয়া মানেই হচ্ছে বার্তা বহন। এবং এর সাথে সাথে আরেকটা জিনিস করে থাকে হরমোন, যেটা উৎসেচক করে থাকে না, সেটা হচ্ছে ব্যালেন্স করা, বা দুটো বা তিনটে একাধিক হরমোন আছে, সেই হরমোনগুলো যেন একটা আরেকটার উপরে প্রভাব বিস্তার করে ফিডব্যাক দেয়। তো ফিডব্যাক হিসেবে আমরা একটা উদাহরণ দেখে নিতে পারি, যে প্রত্যেক মুহূর্তে আমাদের চাহিদা এক এক রকম হয়ে থাকে, সেই চাহিদা এক এক রকম হওয়ার জন্য এই হরমোনের ক্ষরণ এক এক রকম হবে। অর্থাৎ আমি এটা বলতে পারি, সকালবেলায় আমার কোনো একটা হরমোনের প্রয়োজন নেই, যেহেতু প্রয়োজন নেই সেহেতু কিন্তু সেই মুহূর্তে ওই হরমোনটা ক্ষরিত হবে না। বিকালের দিকে আমি দেখলাম যে কোনো একটা পরিস্থিতি এমন হয়েছে যে ওই বিশেষ ধরনের হরমোনটা ক্ষরণ দরকার, তখন কিন্তু মস্তিষ্ক পিটুইটারিকে ইনফরমেশন দেবে বা তথ্য দেবে যে তুমি এবার প্রয়োজনীয় হরমোনটার ক্ষরণ ঘটাও। ওই প্রয়োজনীয় হরমোনটা সেই মুহূর্তে অর্থাৎ বিকালে ক্ষরণ হবে। এবার ক্ষরণ হওয়ার পর, কাজটা হওয়ার পর নষ্ট হয়ে যাবে, তো একই সময়ে তো অন্য আরও হরমোনের আমার প্রয়োজন হতে পারে। তাহলে যখন দুটো হরমোন প্রয়োজন হবে একসাথে, যেমন আমি বলতে পারি খাদ্য গ্রহণ যখন করি, খাবার বেশিরভাগটাই আমাদের গ্লুকোজ জাতীয় খাবার থাকে। যেহেতু গ্লুকোজ জাতীয় খাবার থাকে, আমরা জানি যে গ্লুকোজটা হজম করতে সাহায্য করে ইনসুলিন। তাহলে ইনসুলিন আরেকটা হরমোন কাজ করে ইনসুলিনের সাথেই, সেটা হচ্ছে গ্লুকাগন। ইনসুলিন এবং গ্লুকাগন একে অপরের উপরেই ফিডব্যাক প্রতিক্রিয়া দিয়ে থাকে। কী রকম? যখন কোনো একটা খাদ্য উপাদানের মধ্যে গ্লুকোজের পরিমাণটা আমাকে কমাতে হবে, তখন ইনসুলিন বাড়ছে, ইনসুলিন বেশি হবে, ক্ষরণ বেশি হয়ে যে পরিমাণটা কমাবার, রক্তে গ্লুকোজের পরিমাণটা কমিয়ে দিল। এবার কমাতেই থাকছে, ইনসুলিন তো বুঝতে পারছে না, ইনসুলিন কোনো জ্ঞান নেই যে আমাকে কতদূর কমাতে হবে, কমাচ্ছে। যখনই সেটা প্রয়োজনের তুলনায় বেশি হয়ে যাবে, তখনই গ্লুকাগনও ক্ষরিত হবে। তখন গ্লুকাগন এসে কাজ করবে ইনসুলিনের ওপর, যে ইনসুলিনকে তখন গ্লুকাগন বোঝাবে যে যথেষ্ট পরিমাণ কাজ হয়েছে, এবার তুমি থেমে যাও। ঠিক একই রকমভাবে যখন গ্লুকাগন খুব বেশি ক্ষরিত হচ্ছে বা কাজ করছে, তাকে বন্ধ করার জন্য, তার ক্রিয়া প্রতিক্রিয়াটাকে ব্যালেন্সে আনার জন্য বা সমতাতে আনার জন্য, ঠিক একই রকমভাবে ইনসুলিন ক্ষরিত হবে। অর্থাৎ ইনসুলিন এবং গ্লুকাগন দুটো হরমোন আছে, একে অপরের উপর প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং দুজনের ক্ষরণটা নিয়ন্ত্রণ করে। এই যে ঘটনাটি ঘটে, ইনসুলিন এবং গ্লুকাগনের একে অপরের উপর প্রভাব বিস্তার করে, নিজেদের ক্ষমতা বিস্তার করে অন্য হরমোনের প্রভাবটা কম করিয়ে দেওয়া, এটাই হচ্ছে ফিডব্যাক। নর্মাল ক্ষেত্রে আমাদের প্রত্যেক মুহূর্তে, দিনের মধ্যে অনেক ক্ষেত্রে এই একাধিক হরমোনের কিন্তু ফিডব্যাক ঘটেই চলেছে। কারণ হরমোনেরা জানে না যে আমাকে 5 মিনিট পর কাজটা বন্ধ করতে হবে। হরমোন ক্ষরিত হলো, তার যতক্ষণ পর্যন্ত নির্দিষ্ট কোষে কাজ করার ক্ষমতা থাকবে সে করে যাবে। তার মাঝে যদি তাকে আমাকে বন্ধ করতে হয় বা তার ক্রিয়া প্রতিক্রিয়াকে স্তব্ধ করতে হয়, তখন অন্য একটা হরমোন ক্ষরিত করতে হবে, যে ওই প্রথম উক্ত হরমোনটার কাজটাকে নিয়ন্ত্রণে আনবে। এটি হচ্ছে ফিডব্যাক। এই বৈশিষ্ট্যগুলি যখন আমরা দেখলাম, এগুলো হচ্ছে সব প্রাণী হরমোনের বৈশিষ্ট্য। এবার আমরা আলোচনা করে নিতে পারি যে এই যে প্রাণী হরমোনের যে বৈশিষ্ট্যগুলো দেখলাম, সেই কয়েকটি বৈশিষ্ট্য উদ্ভিদ হরমোনের তুলনায় কিছু কিছু পৃথক। প্রাণী হরমোনের যা বৈশিষ্ট্য আছে, উদ্ভিদ হরমোনের যা বৈশিষ্ট্য আছে, কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য আছে। একটু আমরা দেখে নিতে পারি কি উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন। উদ্ভিদ হরমোনের ক্ষেত্রে প্রথমেই আমরা দেখে নিতে পারি যে উদ্ভিদ হরমোনের ক্ষেত্রে উদ্ভিদ দেহে কোনো নির্দিষ্ট অঙ্গ বা তন্ত্র নেই,
বা কোনো কোষ নেই যে যেখান থেকে নির্দিষ্টভাবে ওখান থেকেই হরমোনটা খরিত হবে। তাহলে কি উদ্ভিদ দেহে মূল, কাণ্ড, পাতা, অগ্রভাগ বা বর্ধিষ্ণু অঞ্চল, এই সব জায়গাগুলো থেকে হরমোন খরিত হয় সাধারণত। কিছু কিছু ব্যতিক্রম অবশ্যই আছে। মূল, কাণ্ড, পাতার অগ্রভাগ যেখানে থাকবে, ভাজক কলা যেখানে থাকবে, সেখান থেকে খরিত হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে। প্রাণীদের ক্ষেত্রে কি দেখলাম? প্রাণীদের ক্ষেত্রে উদ্ভিদ মতো মূল, কাণ্ড, পাতা নেই। সেই ক্ষেত্রে আমার আসবে কি নির্দিষ্ট একটা গ্রন্থি, গ্রন্থিটির নাম হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। একটা নির্দিষ্ট গ্রন্থি আছে প্রাণী হরমোনের ক্ষেত্রে, উদ্ভিদ হরমোনের ক্ষেত্রে গ্রন্থি নেই। কোনো একটা উদ্ভিদের কোনো একটা নির্দিষ্ট অংশের কোষ বা কোষগুচ্ছ থেকে সৃষ্টি হয়। 2, উদ্ভিদের ক্ষেত্রে এই হরমোনটা বাহিত হবে কি জল, খনিজ লবণ এর মাধ্যমে। উদ্ভিদ দেহে তো কোনো ওরকম দেহ তরল কিছু নেই, কিন্তু জল উপস্থিত আছে। হরমোনগুলো বেশিরভাগই জলে দ্রবীভূত হয় এবং জলে দ্রবীভূত হয়ে একদম তার মূল থেকে শুরু করে কাণ্ড, শাখা প্রশাখা, পাতা সব জায়গাতে পৌঁছে যেতে পারে জাইলেম এবং ফ্লোয়েমের মাধ্যমে। প্রাণী হরমোনের ক্ষেত্রে কি হবে? প্রাণী হরমোনের ক্ষেত্রে তো রক্ত আছে উপস্থিত, রক্তের মাধ্যমে বহন হবে রক্ত। উদ্ভিদ হরমোনের ক্ষেত্রে এই যে হরমোনগুলোর রাসায়নিক প্রকৃতি জৈব অম্ল বা ক্ষার, জৈব অম্ল বা ক্ষার, অর্থাৎ জীবকোষে সৃষ্টি হওয়া অ্যাসিডিক বা বেসিক, মানে অ্যাসিডিক বা অম্ল, বেসিক বা ক্ষারীয় প্রকৃতির হয়ে থাকে। কিন্তু প্রাণী যে হরমোনগুলো আছে সেগুলো প্রোটিন ধর্মী, অ্যামাইনো অ্যাসিড ধর্মী, স্টেরয়েড ধর্মী, বিভিন্ন ধর্মের হয়ে থাকে। এবং এই হরমোনের যে কাজগুলো আছে প্রত্যেকটা দুটো ক্ষেত্রেই বার্তা বহন করছে এবং এই হরমোনগুলো সাধারণ ক্ষেত্রে উদ্ভিদের দেহেতে কোনো একটা নির্দিষ্ট অঙ্গের মধ্যে সীমাবদ্ধ থাকে, হয়তো কাণ্ড বা পাতা বা মূল এইরকম কোনো একটা অংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে। কিন্তু প্রাণীদের ক্ষেত্রে এক বা একাধিক অঙ্গের ওপরে তার ক্রিয়া প্রতিক্রিয়া হতে পারে। এই গেল উদ্ভিদ হরমোন প্রাণী হরমোনের তুলনামূলক আলোচনা। এবার আমরা যদি এই উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোন দুটোর ব্যবহারিক প্রয়োগ দেখতে চাই, তুলনামূলক আলোচনা হয়ে গেছে, তাদের প্রয়োগ কি? আমি বাস্তব জীবনে উদ্ভিদ হরমোন কতটা প্রয়োগ করতে পারি, আমি বাস্তব জীবনে প্রাণী হরমোন কতটা প্রয়োগ করতে পারি, সেই কথায় যদি আমরা আসি বা সেই দিক থেকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পারবো উদ্ভিদ হরমোনের প্রয়োগ যথেষ্ট বেশি। অর্থাৎ যেখানে যেখানে উদ্ভিদ আছে তার বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটাবার জন্য, অর্থাৎ উদ্ভিদের মূল সৃষ্টির জন্য, বীজহীন ফল সৃষ্টির জন্য, ফুল সৃষ্টির জন্য, ডাবের জলের মধ্যে শস্য সৃষ্টির জন্য বা একাধিক কাজের জন্য আমরা উদ্ভিদ হরমোনের প্রয়োগ করতে পারি। কিন্তু প্রাণী হরমোনের যে প্রয়োগ আছে তাদের ক্ষেত্রটা উদ্ভিদ হরমোনের তুলনায় কিছুটা কম। কার তুলনায়? তুলনামূলক যদি আলোচনা করি আমি উদ্ভিদ হরমোনের সাথে, তাহলে উদ্ভিদ হরমোনের তুলনায় কম। কিন্তু প্রাণী হরমোনকে আমি প্রাণী দেহে ব্যবহার করতে পারি। যেমন কোনো ব্যক্তির যদি অগ্নাশয়ের কোনো কোষ নষ্ট হয়ে যায়, বিটা কোষ, তাহলে আমি কৃত্রিমভাবে রাসায়নিক উপায়ে আমি ইনসুলিন তৈরি করতে পারি, ইনসুলিন তৈরি করে তাকে ব্যবহার করতে পারি। এই যে আজকাল যারা অ্যাথলিট, যারা খেলাধুলা করে, যারা বড় বড় রেসিং বা বক্সিং এর সাথে যুক্ত, তারা হঠাৎ করে প্রচুর পরিমাণে ওজন বৃদ্ধির জন্য খাদ্য তো গ্রহণ করছেই পুষ্টিযুক্ত, তার সাথে স্টেরয়েড হরমোন ইনজেক্ট করে, অর্থাৎ ইনজেকশনের মাধ্যমে বা ক্যাপসুলের মাধ্যমে তারা স্টেরয়েড হরমোন গ্রহণ করে শরীরের ভেতর, এবং সেই স্টেরয়েড হরমোনগুলো শরীরের ভেতরে গিয়ে দ্রুত পরিবর্তন ঘটায় মাংসপেশি এবং হাড়ের মধ্যে, অর্থাৎ দ্রুত মাংসপেশির পরিমাণ বৃদ্ধি পায়। অর্থাৎ স্বাভাবিকভাবে যে ওজনটা বাড়াতে 5 মাস সময় লাগতো, আমি স্টেরয়েড হরমোন গ্রহণের মাধ্যমে 2 মাসেই সেই ওজনটা আমি বৃদ্ধি করতে পারি। এই সব ক্ষেত্রে কিন্তু প্রাণী হরমোনের ব্যবহার
হয়ে থাকে। কিন্তু তুলনামূলক যদি আলোচনা করি তাহলে উদ্ভিদ হরমোনের তুলনায় প্রাণী হরমোনের ব্যবহার তুলনামূলক কম।